অত্যন্ত বেদনার সাথে আমাদের শুনতে হয় যে আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি একটি বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। সেই জায়গাটি আজকে বাংলাদেশে রিপ্লেস করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম একটি বড় দল, বাংলাদেশ জামাত ইসলামী একটি জনপ্রিয় দল। আজকের দিবসটি হচ্ছে সিপাহী জনতার বিপ্লব দিবস এবং এর সাথে 3টি দিন জড়িত। একটা হচ্ছে 15 আগস্ট, একটি 3রা নভেম্বর, আর একটা হচ্ছে 7ই নভেম্বর। 15 আগস্টে শেখ সাহেব অ্যাসাসিনেশনের শিকার হয়েছিলেন। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং তার পরিবারের আর কিছু সদস্য নিয়ে। একসময় উনি তুমুল জনপ্রিয় নেতা ছিলেন এই বাংলাদেশে, বিশেষ করে পাকিস্তানের শেষ সময়ে, এবং তারই নেতৃত্বে 6 দফার সংগ্রামে এদেশের মানুষ অনেকটাই ঐক্যবদ্ধ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। 70-এর নির্বাচনে তার দল জনপ্রিয় রিগিং এর মাধ্যমে, পপুলার রিগিং করা হয়, তারা জনপ্রিয় ছিল কিন্তু তারপর রিগিং করেছিলেন তার দলের দ্বারা, জালভোট দিয়েছিল সাংঘাতিকভাবে। জালভোট না দিলেও তারা জিততেন, কিন্তু স্বভাব তো একটা আছে। সেই স্বভাবের কারণেই স্বাভাবিক ভোটে, নর্মাল নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে জিততে পারার অবস্থা থাকার পরও তারা জাল ভোট দেওয়ার যে আনন্দ, সেই আনন্দদের থেকে নিজে থেকে বঞ্চিত করতে পারেন না। যাই হোক, এটাকে আমি পপুলার রিগিং বলি। ওনারা জিতছিলেন, ক্ষমতার দেওয়ার কথা ছিল পাকিস্তান শাসকদের, যেহেতু আমরা মেজরিটি ছিলাম পুরো পাকিস্তানের লোকেরা, এবং মেজরিটি আসনেই তারা নির্বাচিত হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই সময়ের পাকিস্তান জামাত ইসলামী, পুরো পাকিস্তান জামাত ইসলামীর পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বৃহত্তর দল তৎকালীন আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিবৃতি দিয়ে এই দাবি জানানো হয়েছিল। এরপরে পানি অনেক গড়িয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ সাহেব এদেশের শাসন ক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন এবং তখন থেকে উনি তার জনপ্রিয়তা হারানো শুরু করেছিলেন। তার প্রধান কারণ ছিল উনি গুড গভর্নেন্স দিতে পারেন নাই, ভালো শাসন দিতে পারেন নাই। উনি শাসনের চেয়েও ভাষণ ভালো দিতেন। কি দিতেন? ভাষণ। ভাষণে ভালো ছিল, কিন্তু শাসনে এসে আর সুবিধা করতে পারেন নাই। ওনার লোকেরা লুটপাট করা শুরু করেছিল, মানুষের জমি দখল করা শুরু করেছিল, চাঁদাবাজি শুরু করেছিল, নারীদের উপর অত্যাচার করেছিল, ব্যাংক লুট করেছিল, 7.5 লাখ না 7 কোটি কম্বল এর ভিতরে প্রায় তারাই খেয়ে ফেলেছিল। একজন নেতা তো প্রায় 7 বছর পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বক্তৃতায় বলেছিলেন যে 72-73 আওয়ামী লীগের লোকেরা যে পরিমাণ কম্বল খাইছে, এখনো পেট অপারেশন করলে কম্বলের অবিশ্বাংশ পাওয়া যাবে, পুরো হজম হইয়া সারে নাই। এরকম একটি পরিস্থিতি জনগণ তার উপরে এতই বিক্ষুব্ধ হয়েছিল এবং তিনি বাকশাল কায়েম করে দিয়েছিলেন। আপনারা জানেন, একদলীয় শাসন প্রবর্তন করেছিলেন, গণতন্ত্রকে হত্যা করেছিলেন। মানুষের ক্ষুব্ধতার পরিমাণ এত বেশি ছিল যে এক সময়ের তুমুল জনপ্রিয় জননেতা অ্যাসাসিনেটেড, হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে আওয়াজ দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুর পরে যে পড়ার কথা,
মনে মনে পড়েছেন কারা জানি না, কিন্তু সাউন্ড হয়নি। আওয়ামী লীগের লোকেরা রাস্তায় একটা প্রতিবাদ মিছিল করে নাই। একজন মহিলার নেতৃত্বে 50-60 জনের একটা ঝটিকা মিছিল আজকের শহীদ মিনারে বেরিয়েছিল। এটা ছিল একমাত্র প্রতিবাদ। এটা কি প্রমাণ করে? যে জনপ্রিয় নেতাও জনবিচ্ছিন্ন হয়ে নিন্দিত হতে পারে। আজকের পরিবেশও তাই। আগেও ছিল, পুরান কথা আর না বললাম। বাংলাদেশের যে রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়ার পরে এখন একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এগুলা করা শুরু করেছে। কতদিন করতেছে? 13 মাস। আমাকে একজন বলে যে এখন তো আর বেশি খবর আসে না। আমি বললাম যে এটা তো সঠিক কথা, কারণ দখল তো হইয়া গেছে, আর খবর হইবে কি? বাকি তো কিছু নেই। বাকি থাকলে না নতুন নতুন খবর আসতো। কি আপনারা একমত না দ্বিমত? খবর আবার হবে যদি এই জাতি ভুলক্রমে তাদেরকে ম্যান্ডেট দেয়, তখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে, আবার খবর হইতে থাকিবে। এখন এটার নাম সিপিআই জনতার বিপ্লব হইল কেন? এটা হয়েছিল 15 আগস্ট থেকে 2রা নভেম্বর পর্যন্ত সিভিল এবং মিলিটারি কোনো পর্যায়ে কোনো প্রতিবাদ ছিল না। 3রা নভেম্বরে খালেদ মোশাররফ নামে এক আর্মি জেনারেল, উনি হঠাৎ করে তখনকার যে শাসন ক্ষমতায় ছিল জিয়াউর রহমান এবং মিলিটারি গভর্নমেন্ট ছিল, সায়েম ছিল তখন, আমাদের না মোশতাক সাহেব বলতে তখন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট। রাতে একটা কু করেছে, জিয়াউর রহমানকে বন্দি করে ফেলেছিল। তারা 2 দিন ক্ষমতায় ছিল। 6 তারিখ রাত, বিগত রাত, মানে ক্যালেন্ডার হিসেবে 7 তারিখ, সেখানকার সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলো। আরো ঘটনা আছে, জাসদের ভূমিকা টমিকে মিলিয়ে সে কথা বলতে চাই না। বিদ্রোহ করলো তৎকালীন খালেদ মোশাররফের বিরুদ্ধে। ক্যান্টনমেন্টে ব্যারাক থেকে সকলেই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিল। খালেদ মোশাররফ পালিয়ে গিয়েছিলেন, সাভার পর্যন্ত যেতে পারছেন, আবার ধরা পড়ছে। আর সেখানে সিপাহীদের বিপ্লব, বিদ্রোহ, এই খবর যখন ঢাকা আসলো, সারা বাংলাদেশে আসলো, সমগ্র মানুষ ঘুমের থেকে জেগে উঠে রাস্তায় নেমে আবার সেই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল। তাহলে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় বাংলা নহে। সে এক অভূতপূর্ব দৃশ্য। সেনাবাহিনীর ট্যাঙ্ক রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ লাফাই লাফাইয়া ট্যাঙ্কের উপরে গিয়ে উঠার চেষ্টা করেছে, সেনাবাহিনী হাত দিয়ে টানে ধরছে। তাহলে অর্ধেক ছিল সেনাবাহিনী, অর্ধেক ছিল জনতা। বাহন ছিল ট্যাঙ্ক। এই ছিল ঢাকার দৃশ্য। জনতা, সিপাহী, আর্মি, মানুষ, ট্যাঙ্কের পদচারণা, আর রাস্তায় রাস্তায় নারায়ে তাকবীর স্লোগান। এই এক নতুন বাংলাদেশ। সিপাহীরা গিয়ে জিয়াউর রহমানকে উদ্ধার করে নিয়ে আসছিল এবং উদ্ধার করে তাকে আবার ক্ষমতায় বসিয়েছিলেন।
এরপর আবার নতুন ভাবেই দেশ শাসন শুরু হয়েছিল। বাকশালের মৃত্যু, জিয়া রহমান এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। পিপিআর নামে একটি নতুন ধারণা, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, পিপিআর দিয়ে উনি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করলেন এবং অনেকগুলো দলকে তিনি রেজিস্ট্রেশন দিলেন। এর ভিতরে অন্যতম প্রধান দল ছিল কি নাম? না, কে বলবেন? না, সরি, আমি বলে দিই। তার মাঝে অন্যতম প্রধান দলের নাম হচ্ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো বাকশাল করে শেষ। শেখ সাহেব এই আওয়ামী লীগের হত্যার জন্য দায়ী। তিনি এই নাম মুছে দিয়েছিলেন। আবার নতুন করে জিয়া রহমান বাকশালকে রেজিস্ট্রেশন, আওয়ামী লীগকে রেজিস্ট্রেশন দিয়েছে। এরপরে যারা সেদিন রেজিস্ট্রেশন পেয়েছে তার মাঝে একটির নাম জামাত ইসলামী বাংলাদেশ। এই বাংলাদেশে বহু মাত্রিক বহুদলীয় রাজনীতির প্রবক্তা বা নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 72 সাল 71 সালে যুদ্ধের পরে যে বাংলাদেশে ডিভিশন হয়েছিল, জিয়াউর রহমান সাহেব এসে দেশে একটি ঐক্যের আবহ তৈরি করার চেষ্টা করেছিলেন। এখানে তার নিজেরও রাজনীতির স্বার্থ ছিল। তিনি আওয়ামী লীগ বিরোধী যে সেন্টিমেন্ট ছিল সেটাকে ওনার পক্ষে রেডিমেড কাজে লাগানোর জন্য তিনি উদ্যোগ করেছিলেন। তিনি বিচক্ষণ ছিলেন এবং উনি সমন্বিত দলকে তার সরকারের স্থান দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। তার কি পরিচয় আজকে বলতে চাই না। জিয়াউর রহমানের সময় তার মন্ত্রিসভা ছিল আব্দুল আলীম। তার কি পরিচয় আজকে বলতে চাই না। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ছিলেন মশিউর রহমান জাদু মিয়া। উনি ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, বামপন্থী রাজনৈতিক দলের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। 1971 সালে তার ভূমিকা কি ছিল আজকে বলতে চাই না। আজকে এটাও বলতে চাই না। পরিচয় তাদের যারা জিয়াউর রহমানের নেতৃত্বে, তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, পার্লামেন্টারি গভর্নমেন্ট। কারা কারা পার্লামেন্টে ছিলেন? তার মাঝে খুলনার অভিসম্পাদিত নেতা খান আব্দুল সবুর খান, সেই পার্লামেন্টের অন্যতম সদস্য ছিলেন তৎকালীন জামাত ইসলামীর নায়েবে আমির, অন্যতম প্রধান নেতা হযরত আল্লামা শাহ মাওলানা আব্দুর রহিম। এই যে একটি সমন্বয়ের রাজনীতি শুরু করেছিলেন তৎকালীন অত্যন্ত জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আজকে তাকে স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কে জান্নাত দান করুন সেই দোয়া করছি। একটি লোক কতটা পপুলার তার একটি প্রমাণ মিলে তার মৃত্যুর পরে জানা যায়, যদি সাধারণ জানাজা হতে পারে। প্রথম জানাজা জিয়াউর রহমান সাহেবের আজকে যে মানিক মিয়া এভিনিউতে সেখানে হয়েছিল। পুরা মানিক মিয়া এভিনিউ তখন উপচে পড়া ভিড় ছিল তার জানাজার ভিতরে। শেখ সাহেবের জানাজা হয়েছিল টুঙ্গিপাড়া। গ্রামের কতিপয় লোককে ডেকে এনে
সেই জানাজা সম্পন্ন করতে হয়েছিল। জিয়াউর রহমান যে কত বড় জনপ্রিয় লোক ছিলেন তার জানাজায় বোঝা যায়। আর একজন মানুষের জানাজা সেই রকম বা তার চেয়ে বড় এই বাংলাদেশে হয়েছিল। তিনি ছিলেন এদেশের অত্যন্ত নন্দিত মহাপুরুষ। অনেকে ওনাকে বলে উনি ভাষা আন্দোলনের ছিলেন, উনি ডাকের সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি পিডিএম এর সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি ডাকসুর জিএস ছিলেন। আমি একটিও বলতে চাই না, প্রতিটি ওনার অবদান, ওনার পরিচয়, ওনার ব্যক্তিত্ব তার সাথে একেবারেই ম্রিয়মান একটি জিনিস। তার নাম হচ্ছে শহীদ অধ্যাপক গোলাম আযম। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই দুটি জানাজাই ছিল সবচেয়ে বড় জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের সাহস করে এবং শুরু করেছিলেন, চালু করেছিলেন, আজকে গণতন্ত্রের এই ধারায় সেটা ছিল একেবারেই একটি মাইলস্টোন। আমি কায় মনে বাক্যে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন। কিন্তু আজ অত্যন্ত বেদনার সাথে আমাদের শুনতে হয়, আমরা বলতে চাই না, কিন্তু আমাদের শুনতে হয়। অনেকে আমাদেরকে বলেন যে আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। এই দেশে জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি একটি বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। ম্যাডাম জননেত্রী বেগম খালেদা জিয়া যখন সক্রিয়ভাবে এই দলের নেতৃত্বে ছিলেন, অনেকে আমাকে বলে তখনও বিএনপি অনেক বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। কিন্তু যারা এই কথা বলেন তারা এই কথাও বলেন যে আজকেও বিএনপি অনেক বড় দল, কিন্তু জিয়াউর রহমানের সময়কার ম্যাডাম খালেদা জিয়ার সময়কার মতো জনপ্রিয় কিনা এই ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা চাই, জনগণ চায় বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, এটি দেশের মানুষ দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী সিপাহী জনতার বিপ্লবের অংশীদার। সেদিন যারা রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ক্যান্টনমেন্টের সিপাহীদেরকে শক্তি জুগিয়েছিল, তার বৃহৎ অংশ ছিল জামাতে ইসলামী ছাত্র শিবিরের মানুষেরা। তখনকার সেদিন সকালে একটি লিফলেট দেওয়া হয়েছিল, সেই লিফলেটে আওয়ামী বাকশালী দুঃশাসনের বর্ণনা দিয়ে সিপাহী জনতার বিপ্লবকে স্বাগত জানিয়ে 7ই নভেম্বরকে সেদিন বরণ করা হয়েছিল। সেই লিফলেটের নিচে লেখা ছিল কারা করেছে এই লিফলেট, তাদের নাম। সেই নামকে দেওয়া হয়েছিল চক্ষুষ্মান গোষ্ঠী। সেই লিফলেট কাদের নামে ছিল? চক্ষুষ্মান গোষ্ঠী। আজকে যারা আপনারা বসে আছেন, আপনাদের পূর্বসূরীরা ছিল সেই চক্ষুষ্মান গোষ্ঠী। সুতরাং আমরা এটাকে অত্যন্ত গৌরবের সাথে এই দিনটি পালন করি, কারণ সেদিন এই মহান পরিবর্তনের যে স্রোত তৈরি হয়েছিল, এই স্রোত তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল আজকের বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন। আমাদের এই দিবস পালনটি অত্যন্ত প্রাসঙ্গিক। কিন্তু আজকে যে কথাটি বলে শেষ করতে চাই, সেই যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তার জায়গায় আজকে তার ফলোয়ার্সরাই
সেখানে থাকছে না। এখন দেশের মানুষ কি চায়? এদেশের মানুষ চায় গণতন্ত্র, মানুষ চায় একটি রিফর্মস, পরিবর্তন, চেঞ্জ। এবং সেই জন্য জুলাই সনদের পক্ষে জাতি আজকে আছে। এদেশ মানুষ চায় একটি নতুন নেতৃত্ব, নতুন দল। আমরা যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি, তারা বলে আমরা দুটি দলকে আগে দিয়েছিলাম, এবার আরেকটা দলকে দেব। তারা বলে 54 বছরে যারা ক্ষমতা এসেছে, কোন দল কম্বল খাইছে, কোন দল ইজারার পরিবর্তে মানুষের ভূমি দখল, মাটি খাইছে, কোন দল সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিষময় করে তুলেছে। আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা ভোট দেব। এবং তারা সেই দলটির নামও জানে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে বাংলাদেশের যে জনপ্রিয় দল এবং বড় দল, আমি বলেছিলাম মহান নেতা জিয়াউর রহমানের সময়ে তার দল ছিল বড় দল এবং জনপ্রিয় দল। সেই জায়গাটি আজকে বাংলাদেশে রিপ্লেস করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় দল, বাংলাদেশ জামাত ইসলামী একটি জনপ্রিয় দল। আমি প্রধানমন্ত্রীর অফিসের সামনে জেমে পড়েছিলাম, রাত তখন 11:15। একটি লোক মাথায় পানি বিক্রেতা আসে আমাকে দরজা নক করলো। তো তার মাথায় পানি দেখে ভাবছি ভিক্ষুক নয়, ভিক্ষুকের আয়সা মাঝে মধ্যে দরজা নক করে। দরজা খুললাম, বলো স্যার আমি বিএনপি করতাম, খাগড়াছড়ি থাকতাম। এই 5 আগস্টের পরে সাদার পর সাদা দিয়ে আমি এত অতিষ্ঠ হয়ে গেছি অত্যাচারে, আমি খাগড়াছড়ি সরে ঢাকা চলে এসেছি। আমি এখন পানি বিক্রি করি। এবার আমরা আপনাদেরকে ভোট দেব, আমরা চাঁদাবাজকে ভোট দেব না। এদেশের মানুষ আজকে চাঁদাবাজদেরকে ভোট দিতে চায় না। তাহলে আপনার কর্তব্য কি? চাঁদাবাজ নয় এমন একটি বাক্স তাদের কাছে নিয়ে যাওয়া। চাঁদাবাজকে ভোট দিতে চায় না, আপনার বাক্স খুঁজে পায় না, তাহলে এই ভোটটা কি হবে? নষ্ট হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আজকে চাঁদাবাজ মুক্ত একটি বাক্স মানুষের কাছে নিয়ে যেতে হবে। লিখে দিবেন বাক্সের গায়ে, এটি চাঁদাবাজ মুক্ত মানুষের বাক্স। পারবেন লিখতে? ভোট ক্যাম্পেইনে যখন যাবেন এরকম লেখটা একটা বাক্স নিয়ে যাবেন। আর কি নেবেন? চাঁদাবাজ মুক্ত যে মানুষটি দাঁড়িয়েছে তার ছবি সহ তার লিফলেট নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্য যদি পারেন তার জন্য সন্তানদের জন্য চকলেট নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? মানুষের কাছে সুন্দর করে কথা বলার উইজডম এবং কথা নিয়ে। আর কি নিয়ে যাবেন? মানুষ চায়, ভোট দিতে চায়, কিন্তু কনফিউশন হচ্ছে ভোট দিতে পারবে কিনা, নিশ্চিত কিনা। সেই দৃঢ়তা এবং সাহস নিয়ে যাবে। তাহলে বিপ্লব ও সংহতি দিবস কিসের বিপ্লব ছিল আর কিসের সংহতি ছিল? সিপাহী জনতার দিবস তো ব্যাখ্যা করেছি। এইটা ছিল সমগ্র মানুষের চেতনার বিপ্লব। আর
মুক্তিকামী বাংলাদেশের মানুষের সংহতি, যেটি আজকে প্রয়োজন, যেটি আজকে প্রয়োজন। বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে জুলাইয়ের, আর মানুষের কাছে গিয়ে সংহতি আদায় করতে হবে আমাদের। অনেকে বলছেন, আজকেও বলছেন গণভোট জাতীয় নির্বাচনের আগে মানি না। কেন মানেন না এটা আমরা জানি। ডাকসুর পরে আর কোন নির্বাচন আপনারা মানতে পারেন না, এটা স্বাভাবিক। রাষ্ট্র নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের আগে আপনারা আর কোন টেস্টে যেতে পারেন না, এটা আমরা বুঝি, স্বাভাবিক। জাতীয় নির্বাচনের আগে সাকসু আর রাকসুর পরে আপনারা আরেকটা টেস্ট কেসে যাবেন, এটা কমন উইজডম তো অবশ্যই বলে না। সুতরাং আপনারা কেন যাবেন না আমরা জানি। কারণ গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয়, তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। আপনারা তো সংস্কার চাচ্ছেন না বলে দিচ্ছেন। আপনাদের নেতা, সাবেক সেনা নেতা, উচ্চ পর্যায়ের সেনা অফিসার, নাম বলতে চাই না, তিনি বলেছেন সংস্কারের কোনো প্রয়োজন নাই। এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই, যিনি অকপটে সেনাবাহিনীর লোকেরা কিন্তু একটু স্ট্রেট কাট হয়। আপনার স্ট্রেট কাট মানুষ আপনার সত্য কথা বলে দিচ্ছেন যে আসলে আপনার সংস্কার চান। আর যারা নন সৈনিক নেতা, তারা অবশ্য একটু এদিক ওদিক ডিপ্লোমেসি করছে, বলে না, এই অবস্থা কথাবার্তার ভিতরে। আমরা বুঝি চান না, কেন চান না এটা তো বুঝিয়ে দিলাম, নাকি চাইতে পারেন না, কিন্তু জনগণ চায়। জনগণ যেটা চায়, সংস্কার চায়। আপনি যদি সংস্কারের বিরুদ্ধে থাকেন, জনগণের গণভোট আগে চায়, সেটার বিরুদ্ধে থাকেন, তাহলে তো এই কথাই বোঝা যেতে পারে যে এরপরে যে জাতীয় নির্বাচন আছে সে ব্যাপারে জনগণের ভিতরে এক ধরনের হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। কি নির্বাচন? জাতীয় নির্বাচন। আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হা বলেছে, কোনটাকে না বলেছে। এই নির্ধারিত হয়ে যাক হা পাস না পাস। যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি সংস্কার না চায়, ফর্স টু আস। আর যদি হা চায়, আপনারা ভাবছেন জনগণের হা জামাত ইসলামীর সাথে মিল হয়ে যায়নি। আসলে এটা তো একটা আলাদা। যারা হাঁস আছে তারা সবাই জামাতকে ভোট নাও তো দিতে পারে। এটা একটা ম্যাথমেটিক্সের রং হয়ে যাচ্ছে অঙ্কে। আপনারা চাবেন না জানি। ইনশাআল্লাহ এদেশের মানুষ তাদের ইচ্ছাকে এখানে বাস্তবায়ন করবে আল্লাহর সাহায্যে। আমি কালকে বলেছিলাম যে সোজা আঙ্গুলে যদি ঘি নাও সে আঙ্গুল বাঁকা করবে, এরকম একটা প্রবাদ আছে না? আমি তো সেই প্রবাদ বলছি, পুরানো প্রবাদ। আগে রাজনীতিটা হইতো, কারণ অনেক সময় সোজা আঙ্গুলে ঘি উঠে না, তো পড়ে যায়, এই জন্য বাঁকা করে একটু খেতে হয়। এটা প্রবাদ। এটা কি ঘি তোলার পদ্ধতি না। আমি ওই প্রবাদটা বলেছিলাম, এবং সেটা বলেছিলাম সংস্কার আদায় করব, সংস্কার হবে। সংস্কার দেশের মানুষের প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজন, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে, সেই দাবি আদায় করবে বলার জন্য এই বাংলায় বহু প্রচলিত প্রবাদটি আমি ব্যবহার করেছি। এটাকে কেউ কেউ টুইস্ট করছেন। আরেকটি কথা হালকা করে বলতে চাই, এটা আবার টুইস্ট হবে। এই জন্য আজকাল এমন সমস্যা যে রসিকতা করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের বক্তব্য পরিষ্কার। সেটা হচ্ছে জনগণের দাবি আগে গণভোট।
ওনারা একটা চালাকি করছে, আমি চালাকি শব্দটা বলছি, চালাকি বোধ এত খারাপ না, যে করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন বলবে আর তো সময় নেই। আমি এক বিশেষজ্ঞের সাথে আলাপ করেছি, তিনি বলেছেন তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস, হইতে কথা আইনগত বাধা নাই। সুতরাং ঠেলে ঠুলে কদ্দূর নিবেন, তারপরেও গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন সঠিক সুস্থ হইতে হবে। যদি আপনারা 2014 সালের মতো নির্বাচন করতে চান, এমন পরিস্থিতি আপনারা একাই করবেন, তাহলে তো আপনারা শেখ হাসিনা হইয়া গেলেন। 2014 কে ইলেকশন করছে, এটা আপনি ভুলে গেছেন? তো বলেন, আর যদি 2018-র মতো করেন, যে লোকদেরকে কেন্দ্রে যেতে দিবেন না, নির্বাচন প্রচার করতে দিবেন না, তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন। আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করেন 2024-এর মতো, তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন। তাহলে এতবার শেখ হাসিনা হইলে তারপরে কি হয়েছে? যা হইয়াছে তাহাই আবার রিপিট হইবে। সবাইকে ধন্যবাদ।